আসসালামু আলাইকুম। আজকে আমরা 20তম বিসিএস এর প্রশ্ন সমাধান করতে চলছি। প্রথম প্রশ্নটা হচ্ছে এক্সাইট। এখানে এক্সাইট শব্দটার অর্থ হচ্ছে উত্তেজিত করা, আর ক্যালাম মানে শান্ত করা। তো এখানে এটার সাথে আমার এখানে স্টিমুলেট শব্দটা রাইট। স্টিমুলেট স্টিমুলেট মানে হচ্ছে কোনো কিছু উত্তেজিত করা, কুল ডাউন মানে শান্ত করা। পরেরটা আছে ডিলে। ডিলে মানে হচ্ছে কোনো কিছু দেরি করা, আর এক্সপিডাইট মানে তাড়াতাড়ি করা, খুব দ্রুত করা। ঠিক একইভাবে এই ডিটেইন মানে কোনো কিছু হচ্ছে আটকে রাখা, আর ডিসপাস মানে কোনো কিছু ছেড়ে দেয়া। তাহলে এখানে একটা হচ্ছে আটকে রাখা, আর একটা হচ্ছে ছেড়ে দেওয়া বা প্রেরণ করা। তাহলে অ্যানালজি এটার সাথে এটাই ম্যাচিং করে। এনআরসি অর্থ হচ্ছে অরাজকতা, গভর্নমেন্ট মানে সরকার। তাহলে এই ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, আর পিনারি, এই পিনারিটা হচ্ছে যেটা হচ্ছে দারিদ্র। তাহলে কি করে, সম্পদের অভাবে কি করে, দারিদ্রতা আনে। তো এটার সাথে এটাই কারেক্ট, যেহেতু সম্পদের অভাবে দারিদ্রতা আনে। তো এটা কিভাবে, যেহেতু সরকার এবং অরাজকতা বোঝাচ্ছে, এটার সাথে এটাই মিল হবে। পরটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন প্রতিষেধক, আর প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করা। তাহলে ভ্যাকসিন এবং প্রিভেন্ট। একটা হচ্ছে ভ্যাকসিন, যেটা হচ্ছে কোনো কিছু ভ্যাকসিন দিলে সেটা কি হয়, অবশ্যই প্রিভেন্ট, প্রতিরোধ করবে। ঠিক একইভাবে আমার এখানে অ্যানালজি আছে যে অ্যান্টিডট, কাউন্টারেক্ট। এই অ্যান্টিডট, কাউন্টারেক্ট এই শব্দটা এখানে আমার অ্যানালজির সাথে মিল হবে, কারণ এই অ্যান্টিডট মানে যেটা হচ্ছে রোগ প্রতিরোধক ঔষধ। তো রোগ প্রতিরোধ ঔষধ দিলে কি হয়, কাউন্টারেক্ট। কাউন্টারেক্ট মানে কি, ওই রোগকে ব্যর্থ করে, মানে সেই রোগ থেকে সেরে ওঠা যায়। তাহলে এটাই কারেক্ট। আমার নেক্সট প্রশ্ন যে গ্লাস ইজ ড্যাশ ফর ওয়াল প্র্যাকটিক্যাল এ সলিড, its molecular structure is that of a liquid. তার মানে এখানে বলতে চাচ্ছে যে সেন্টেন্সটা আমরা এখানে দেখি যে এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। বলতেছে যে যদিও কাঁচ সব দিক থেকে একটি কঠিন পদার্থ হিসেবে কি করা হয়, ধরা হয়, তবে এর অণুর গঠন একটি তরলের মতো। তো এখানে যেহেতু অর্থের সাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা বিপরীত অর্থ প্রকাশ করছে, সেই কারণে এখানে অলদো শব্দটা হবে, যে অলদো গ্লাস ইজ, যদিও গ্লাস হয়, ফর অল প্র্যাকটিক্যাল, সকল বাস্তবিকভাবে এ সলিড, একটা কঠিন পদার্থ, ইটস মলিকুলার স্ট্রাকচার, যেটা হচ্ছে এটার কি বলা যায়, এটার গঠন, ইজ দ্যাট অফ এ লিকুইড। তার মানে বলছে যে যদিও গ্লাস হচ্ছে একটা সব দিক থেকে একটা কঠিন পদার্থ হিসেবে ধরা হয়, ইটস মলিকুলার স্ট্রাকচার, তার মানে এটার অণুর গঠন ইজ হয় দ্যাট অফ এ লিকুইড, তরলের মতো। তাহলে এখানে অলদোটাই হবে। নাম্বার 26, অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ টু লোকেট দোজ ক্রিমিনালস হু। তার অর্থ বলছে যে একটা ইন্টেন্সিভ সার্চ মানে কি, গবেষণা বা অনুসন্ধান, একটা ইন্টেন্সিভ অনুসন্ধান পরিচালনা করা হয়েছিল বাই দ্য ডিটেকটিভদের দ্বারা। কি কারণে, টু লোকেট দোজ ক্রিমিনালস, ওই ক্রিমিনালগুলোদের বা অপরাধীগুলোদের লোকেট, তাদের স্থান, লোকেট মানে কি করা, কোনো তার স্থানকে খুঁজে পাওয়া, তারা কোথায় আছে ওইটাকে খুঁজে বের করার জন্য তারা একটা ইন্টেন্সিভ সার্চ তারা পরিচালনা করেছিল। তার অর্থ এখানে যদি আমি আরও একটু ক্লিয়ার করে বলি যে অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড, তার অর্থ একটা গভীর অনুসন্ধান চালানো হয়েছিল বা পরিচালনা করা হয়েছিল বাই দ্য ডিটেকটিভস, গোয়েন্দাদের দ্বারা, টু লোকেট দোজ ক্রিমিনালস, ওই অপরাধীগুলোদের অনুসন্ধান করার জন্য বা খুঁজে বের করার জন্য, হু হ্যাড এস্কেপড মানে কি, যারা পলায়ন করেছিল। আচ্ছা, এখানে কেন পাস্ট পারফেক্ট হবে, কারণটা হচ্ছে এখানে এই যে আমরা খেয়াল করি এটা কিন্তু পাস্ট আছে, তো পাস্ট টেন্স হওয়ার কারণে কিন্তু অবশ্যই পরবর্তী যে অংশটা সেটা অবশ্যই কী হবে, পাস্ট টেন্স হবে, এবং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। হু এরপরে কি হবে, হ্যাড এস্কেপড।
এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা এই যে বাকি যে আনসারগুলো আছে সবগুলো কিন্তু প্রেজেন্ট, কিন্তু প্রেজেন্ট হবে না। কারণটা কি? কারণ এখানে যে ওয়াজ কন্ডাক্টেড হচ্ছে এখানে আছে পাস্ট ইনডিফিনিট আছে। তো পাস্ট ইনডিফিনিট থাকার কারণে যেহেতু পাস্ট টেন্স এখানে হ্যাড এসকেপ্ট হবে। আচ্ছা, পরবর্তীতে যাই। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ ড্যাশ দ্য মার্জিনস অফ সোসাইটি। তার অর্থ বলছে যে দ্য ইন্টেলেকচুয়ালস মানে কি? বুদ্ধিজীবীরা। ক্যান নো লঙ্গার বি সেইড, তাদেরকে আর বলা চলে না টু লিভ, যে তারা বাস করছে বিয়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি, যে তারা সমাজসীমার বাইরে তারা বসবাস করছে। তো এখানে এই অর্থ অনুযায়ী কিন্তু এই বিয়ন্ড এই প্রিপজিশনটা এখানে কারেক্ট। তার মানে বলছে যে যারা বুদ্ধিজীবীরা তারা তো অবশ্যই সমাজের মধ্যেই একটা নির্দিষ্ট সব কিছুর মধ্যেই তারা বাস করে। তো সেটাই বলছে যে দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিনস অফ সোসাইটি, যে বুদ্ধিজীবীদের বলা চলে না যে তারা সমাজসীমার বাইরে বসবাস করে, এটা বলা চলে না, সেটাই বলতে যাচ্ছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি, অ্যাকর্ডিং টু অনুসারে দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ, আমার স্কলারশিপের শর্ত অনুযায়ী, আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রি শেষ হওয়ার পরে বা আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে, এটা বোঝাতে চাইছে। তাহলে কি হলো যে আমার স্কলারশিপের শর্ত অনুযায়ী আমার ডিগ্রি শেষ হওয়ার পরেই কি হবে? দ্য ইউনিভার্সিটি উইল এমপ্লয় মি, ইউনিভার্সিটি কী করবে? আমাকে নিয়োগ দেবে। এখানে কেন এমপ্লয় হলো? এখানে আনসারটা হচ্ছে উইল এমপ্লয়। এটা হওয়ার কারণটা কি সেটা একটু ক্লিয়ার করি আপনাদের। যেখানে যে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ, এখানে কিন্তু কোনো ভার্ব নাই। হ্যাঁ, আমার এখানে কি বলছে যে আমার স্কলারশিপের শর্ত অনুযায়ী আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রি শেষ হওয়ার পরে, এখানে একটা কমা দিল, দিয়ে পরের বাক্যটা শেষ হলো। তারপর বলছে যে দ্য ইউনিভার্সিটি উইল এমপ্লয় মি, ইউনিভার্সিটি আমাকে নিয়োগ দিবে। তো এখানে অর্থ অনুযায়ী কিন্তু মানে ফিউচার কোনো একটা অর্থ বোঝাচ্ছে। ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু, এখানে স্টিক টুগেদার হবে। কারণটা কি আমি বলি, যে এখানে ইফ এ সাবস্ট্যান্স অর্থাৎ যদি কোনো বস্তু বা যদি কোনো পদার্থ ইজ কোহেসিভ মানে হচ্ছে কোনো কিছু আটকে থাকা। তো যদি কোনো পদার্থ আটকে থাকে, ইট টেন্ডস টু স্টিক টুগেদার, এটা কি করে? একসাথে লেগে যায়। তো এখানে এই যে কোহেসিভ শব্দটা দেখছি, কোহেসিভ এর অর্থ হচ্ছে যেটা হচ্ছে একসঙ্গে লেগে থাকা বা কোনো কিছু আটকে থাকা, দৃঢ়ভাবে লেগে থাকা। তো যেমন এই ধরনের যেমন চুইংগাম বা রাবার বা এই জাতীয় বিষয়গুলো কি হয়? লেগে থাকে। তো এটা হচ্ছে একটা ক্লজ, একটা ফার্স্ট কন্ডিশনাল একটা সেন্টেন্স, যে ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ, প্রথমটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট, ইট টেন্ডস টু স্টিক টুগেদার। তো এটা হচ্ছে জিরো কন্ডিশনালের কিন্তু একটা সেন্টেন্স এখানে। মানে জিরো কন্ডিশনালটা কি, যে এখানে ন্যাচারাল বোঝাচ্ছে বিষয়টা, যে যদি একটা বস্তু বা পদার্থ কি করে, এটা আটকে থাকে, ইট টেন্ডস টু স্টিক টুগেদার, এটা একসাথে লেগে যায়। ঠিক আছে, এটা জিরো কন্ডিশনাল। মানে পরেরটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। হি স্টপ হিজ কার, সে তার গাড়িটি থামিয়েছিল। এটা একটু মার্ক করে দিই। হি স্টপড হিজ কার, সে তার গাড়িটি থামিয়েছিল ড্যাশ হোয়েন দ্য লাইট টার্ন রেড, অর্থাৎ যখন লাল বাতিটি জ্বলে উঠলো, সে কি করলো? সেটার গাড়িটি থামিয়েছিল। কিভাবে থামিয়েছিল? এখানে কিছু উদাহরণ আছে। যে প্রথমটা আছে যে অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ করে। পরেরটা হচ্ছে ইকুইটেবলি, এই ইকুইটেবলি মানে হচ্ছে ন্যায়সঙ্গতভাবে। আচ্ছা, অ্যাম্বিগিউয়াসলি মানে এখানে দ্ব্যর্থপূর্ণভাবে। আচ্ছা, পরেরটা আছে ইনসিসিভলি অর্থ কি? যেটা হচ্ছে তীক্ষ্ণভাবে। তাহলে হি স্টপড হিজ কার, সেটার গাড়িটি থামিয়েছিল কিভাবে? অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে। হোয়েন দ্য লাইট টার্ন রেড, যখন লাল আলোটি জ্বলে উঠল।
The influence of the technological revolution in dash and the concentration of wealth and power in the hands of the few should worry us all. এখানে কি বলছে যে the influence of the technological revolution অর্থাৎ প্রযুক্তিগত যে বিপ্লব সেটার প্রভাব কি হচ্ছে এখানে অর্থ অনুযায়ী এখানে অ্যাক্লিরেটিংটা হবে ইজ অ্যাক্লিরেটিং অর্থাৎ প্রযুক্তিগত যে ব্যবহারটা সেটা কি হচ্ছে এই অ্যাক্লিরেট মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া অ্যাক্লিরেট থেকে অ্যাক্লিরেটিং যেহেতু প্রিপজিশন আছে এখানে ইন এই কারণে এটার সাথে আইনজি হবে তাহলে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য টেকনোলজিক্যাল রেভলিউশন ইন অ্যাক্লিরেটিং প্রযুক্তি বিপ্লবের প্রভাব বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তিগত বিপ্লবের প্রভাব বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড ইন্টেন্সিফাইং মানে তীব্রতর করা কোনো কিছু তীব্র করা মানে বেশি প্রভাবিত করছে দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার যেটা সম্পদ এবং শক্তি এই দুই বিষয় নিয়ে এই বিষয়গুলো আরও উদ্বিগ্ন করছে বা তীব্রতর করছে দ্য হ্যান্ডস অফ দ্য ফিউ শুড ওয়ারি আস অল তার মানে বলছে যে কিছু মানুষের হাতে এই শক্তি এবং সম্পদ এই দুইটার এই শিল্প বিপ্লবের কারণে এই প্রভাবগুলো বিস্তার পাচ্ছে এবং কিছু মানুষের হাতে এই বিষয়গুলো একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াইছে ওয়ারিয়াসল যেটা সব বিষয়গুলো আমাদের কাছে কি করে দুশ্চিন্তা করে বা দুশ্চিন্তাগ্রস্ত করে বিষয়টা হচ্ছে সেটাই তো এখানে অর্থ অনুযায়ী এটাই কারেক্ট ইফ ইউ পিপল উড কেয়ার খুব কম মানুষই আগ্রহী হবেন টু টেক দ্য নেগেটিভ সাইড অফ দ্য প্রপোজিশন এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নেওয়ার হ্যাঁ এই যে টু টেক দ্য নেগেটিভ সাইড মানে হচ্ছে বিপক্ষে অবস্থান নেওয়ার তাহলে কি হলো যে খুব কম মানুষই এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নেওয়া রাজি হবেন দ্যাট যে দ্য ওমেন অফ দ্য ওয়ার্ল্ড আর বর্তমান বিশ্বের মহিলারা আর অপ্রিস্ট অ্যান্ড স্কর্ন যে বর্তমান বিশ্বের মহিলারা তারা হচ্ছে অত্যাচারিত এবং নিপীড়িত এই প্রস্তাবনার বিপক্ষে যাওয়ার জন্য খুব কম মানুষই আগ্রহী হবেন অ্যাঙ্গার ইভেন হোয়েন ইট ইজ ড্যাশ হ্যাজ অন ভার্সু ইট ওভারকামস ড্যাশ অ্যাঙ্গার এই অ্যাঙ্গার মানে কি রাগ বলছে যে ইভেন এমনকি হোয়েন ইট ইজ যখন কি হয় ইনএভিটেবল রাগ যখন এটা কি হয়ে যায় ইনএভিটেবল মানে যেটা হচ্ছে অনতিক্রম্য বা অনিবার্য যেটা হচ্ছে যা বর্জন করা যায় না অ্যাঙ্গার ইভেন এমনকি হোয়েন ইট ইজ ইনএভিটেবল যখন বর্জন করা যায় না হ্যাজ অন ভার্সু এটার একটা গুণ আছে গুণটা কি ইট ওভারকামস এটি জয় করে ডিজায়ার এটা কোনো আমাদের আকাঙ্ক্ষাকে জয় করে থাকে তাহলে অর্থ অনুযায়ী হচ্ছে এটাই কারেক্ট কি বলছে যে অ্যাঙ্গার যখন ইট ইজ ইনএভিটেবল এটা মানে অ্যাঙ্গারটা হচ্ছে তো আমরা এটা অনতিক্রম্য এটা কি আমরা বাদ দিতে পারি না সেটাই বলতেছে যে রাগ যখন এটা হচ্ছে অনতিক্রম্য বা অনিবার্য যে রাগ সবারই থাকবে সেটাই বলতেছে হ্যাজ ওয়ান ভার্সু কিন্তু এটারও একটা গুণ আছে গুণটা কি ইট ওভারকামস এটি জয় করে ডিজায়ার আমাদের আকাঙ্ক্ষা বা আশাকে এটাকে কি করে জয় করে দ্য ওয়ার্ড ডিলি ড্যালি মিনস ডিলি ড্যালি শব্দের অর্থটা কি সেটা জানতে চাওয়া হয়েছে ডিলি ড্যালি কি বলছে এই ডিলি ড্যালি মানে কিন্তু ওয়েস্ট টাইম অর্থাৎ সময় নষ্ট করা ডিলি ড্যালি একটা ফ্রেজ এবং এর অর্থটা হচ্ছে ওয়েস্ট টাইম সময় নষ্ট করা দ্য ওয়ার্ড ইউফেমিজম মিনস ইউফেমিজম শব্দের অর্থটা কি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে ইউফেমিজম মানে হচ্ছে সুভাষণ যেটা হচ্ছে সুন্দর ভাষণ সেটাই বলছে যে ইউফেমিজম তো ইউফেমিজম মানে যদি সুন্দর ভাষণ হয় তাহলে এখানে কি আছে দেখি যে ডেসক্রিপশন অফ এ ডিসএগ্রিবল থিং বাই অ্যান এগ্রিবল নেম হ্যাঁ তো কি বলছে যে ডিসক্রিপশন তো এখানে ইউফেমিজম দ্বারা কি বলা হয়েছে আমি একটু ক্লিয়ার করি যে বলছে যে
ইউফেমিজম বলতে বোঝায়, আমি যদি সহজ বাংলায় বলি, যে কোনো একটা রূঢ় শব্দের পরিবর্তে, কঠিন শব্দের পরিবর্তে যেটা মানুষের কাছে খারাপ লাগে শুনতে, তো একটা জিনিস এটা যদি আমরা অন্য একটা শব্দ চয়ন করি সেটাই হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজমের অর্থটা হচ্ছে সুবাসন বা সুন্দর শব্দ চয়ন কথা বলার মধ্যে, তো সেটা এখানে বলছে। আর এর অর্থটা হচ্ছে যে ডিসক্রিপশন অফ এ ডিসএগ্রিবল থিং বাই অ্যান এগ্রিবল নেম। তার অর্থ বলছে যে একটি অপ্রিয় বা অপ্রীতিকর বিষয়ে মনোরম বা শোভন শব্দ চয়ন বা শোভন শব্দ বর্ণনা করা। ডিসক্রিপশন বর্ণনা অফ এ ডিসএগ্রিবল থিং, একটা অপ্রীতিকর বা অপ্রিয় বিষয়ের বর্ণনা বাই অ্যান এগ্রিবল নেম, যেটা হচ্ছে সবাই একমত হবে এমন কোনো নামকে বর্ণনা করা, সেটাই হচ্ছে ইউফেমিজম। যেমন বিষয়টা যদি আরও ক্লিয়ার করি, যে আমি বললাম যে সে মারা গেছে, তো সে মারা গেছে বলে বিষয়টা কিন্তু একটু কেমন লাগে, কিন্তু আমি যদি বলি যে সে আর আমাদের মাঝে বেঁচেন, তিনি আর আমাদের মাঝে নাই, তাহলে কিন্তু এটা একটা ইউফেমিজম ব্যবহার হলো। ঠিক আছে? যেমন আমরা সরাসরি কাউকে বললাম যে তুমি অনেক খারাপ, তো এটা না বলে আমি যদি তাকে বলি যে তোমার আর একটু ভালো হওয়া উচিত, তাহলে কিন্তু এটা শুনতে একটা ভালো লাগে, এটা আমি অন্য একটা শব্দ চয়ন করলাম, এটা হচ্ছে ইউফেমিজম। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, অর্থাৎ কিছু বাচ্চারা কি করছিল, হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, এই ওয়ান্ডেড মানুষটিকে, আঘাতগ্রস্ত মানুষটিকে তারা সাহায্য করতেছিল। কিছু শিশুরা। হ্যাঁ, তো এখানে ভয়েস চেঞ্জ, যেটা অনেক সহজ একটা ব্যাপার, আমরা আশা করি আপনারা পারবেন, এটা আমার বলার দরকার নেই। তারপরেও কি বলি আমি, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্ডেড ম্যান, কিছু ছেলেমেয়েরা এই আহত মানুষটিকে কি করতেছিল, সাহায্য করতেছিল। তো এখানে দ্য ওয়ান্ডেড ম্যানটা হচ্ছে এখানে অবজেক্টকে কীভাবে চিনলাম, যে সাবজেক্টকে আমরা যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ওয়ান্ডেড ম্যান, ছেলেমেয়েরা কাকে সাহায্য করেছিল, দ্য ওয়ান্ডেড ম্যান, আহত লোককে, তাহলে এটা প্রথমে বসে দ্য ওয়ান্ডেড ম্যান। আর যেহেতু এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রথমে এখানে আমার পাস্ট কন্টিনিউয়াস সাথে সবসময় কী হয়, বিং যোগ হয়, ওয়াজ বিং, ওয়ার বিং, তাহলে দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, এইটাই হবে এখানে কারেক্ট। আচ্ছা, নেক্সট এখানে আমার রুমোর, এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আসলে এখন আর পরীক্ষা আসে না, এই জন্য এটা আমি আর এত এক্সপ্লেন করলাম না, আমার ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই প্রশ্নে দুইটার আমি অ্যান্সার দিই, যে দ্য অথর সাজেস্ট দ্যাট রুমোর্স ইউজুয়ালি, এখানে প্যাসেজ নিয়ে এটা কি বলবো, অথর্স পার্সোনাল অ্যাটিটিউড, জাস্ট আমি এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি শুধু আনসারটা বলে যাই, আনসারটা কী হবে। দ্য অথর মেইনলি কনসার্নড, অথর হচ্ছে সব থেকে বেশিতে যেটা উদ্বিগ্ন, সেটা হচ্ছে দ্য নেচার অফ রুমোর। দ্য অথর সাজেস্ট দ্যাট রুমোর্স ইউজুয়ালি, রুমোর সাধারণত কী করে, আর হার্ডলি ইন দেয়ার গ্রোথ, The author states that during wartime, the regular sources of news present only limited information. Which of the following best describes the author's personal attitude toward rumor? এটা হচ্ছে acute indignation, এটাই হচ্ছে। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যদি আমাদের ক্লাসটা সামান্যতম উপকারে আসে, আপনারা আশা করি ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করবেন বা কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালাম।